সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান গ্রেফতার। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি সহ ৮ জনের ব্যাংক হিসাব জব্দ। সরকারি খরচে বিদ্যুৎ কেন্দ্র হলেও মালিকানা কতিপয় ব্যক্তির হাতে। ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রীয় অর্থ লোপাটের অভিযোগ। পরিকল্পনার ভুল, বাস্তবায়নে ব্যর্থতা এবং দুর্নীতি, অবাধ দুর্নীতির কারণে এটা সৃষ্টি হয়েছে। বৃষ্টি কমায় ময়মনসিংহে বন্যার কিছুটা উন্নতি। বরিশালে নদী ভাঙনে বিলীন রাস্তাঘাট আর ফসলি জমি। এবং ইসরায়েল হামাস যুদ্ধে 1 বছরে নিহত প্রায় 42,000 ফিলিস্তিনি। যুদ্ধ বন্ধের আহ্বানে সাড়া নেই নেতানিয়াহু। এখন বাণিজ্যের শুরুতেই শুনছিলেন শিরোনাম। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। এবারে বিস্তারিত। রাজনৈতিক বিবেচনায় বিনা দরপত্রে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে বেসরকারি প্রতিষ্ঠান, আর তার খরচ দিয়েছে সরকার। তবে মালিকানা থেকে গেছে কতিপয় ব্যক্তির হাতে। এভাবেই ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রীয় অর্থ লুটপাট করেছে শেখ হাসিনা সরকারের ব্যবসায়ী ও রাজনৈতিক সিন্ডিকেট, যার বোঝা চেপেছে জনগণের ঘাড়ে। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতি পোষাতে সংস্কারের পাশাপাশি সক্ষমতা বাড়াতে হবে এনার্জি রেগুলেটরি কমিশনের। আরও জানাচ্ছেন মাঝার মাহবুব। শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিয়ে ক্ষমতায় আসার পর 2009 থেকে 24 সাল পর্যন্ত 125টিরও বেশি সরকারি বেসরকারি রেন্টাল, কুইক রেন্টাল ও আইপিপি পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করেছে আওয়ামী লীগ সরকার। মূলত বিশেষ আইন 2010-এর অধীনে বিনা দরপত্রে অনুমোদন আর নবায়ন করা এসব পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে কিছু আওয়ামী লীগ নেতা ও তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের লুটপাটের সুযোগ করে দিয়েছে শেখ হাসিনা। অপরিকল্পিত পাওয়ার প্ল্যান্ট বসালেও লুটপাটের পদ্ধতি ছিল আইনসিদ্ধ ও ছকে সাজানো। 2022 পর্যন্ত আজিজ খানের মালিকানাধীন সামিট গ্রুপই ক্যাপাসিটি চার্জ নিয়েছে 10,000 কোটি টাকার বেশি। যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানি এগ্রিকো ইন্টারন্যাশনালকে দেওয়া হয়েছে 7,932 কোটি টাকা। চীনা কোম্পানি এরদা পাওয়ার হোল্ডিংস নিয়েছে 7,523 কোটি টাকা। দেশীয় কোম্পানি ইউনাইটেড গ্রুপকে দেওয়া হয়েছে 6,575 কোটি টাকা। রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডকে দেওয়া হয়েছে 5,117 কোটি টাকা। বাংলা ক্যাট গ্রুপ নিয়েছে 5,067 কোটি টাকা। পায়রা কয়লা বিদ্যুৎ কেন্দ্র পেয়েছে 4,550 কোটি টাকা। ওরিয়ন গ্রুপ 4,862 কোটি এবং খুলনা পাওয়ার কোম্পানি 4,054 কোটি টাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত কেপিসিএল এর 35% শেয়ার রয়েছে সামিট গ্রুপের কাছে ও 35% ইউনাইটেড গ্রুপের কাছে। খুলনা পাওয়ারের ক্যাপাসিটি চার্জের বড় অংশই গেছে সামিট ও ইউনাইটেডের কাছে। এখনও বাকি আছে 2023-24 সালের হিসাব। এছাড়া ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতে গিয়ে গত 9 বছরে ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে প্রায় 11,015 কোটি টাকা। এসব কেন্দ্রের বেশিরভাগেরই মোট বিনিয়োগের মাত্র 25 থেকে 30% বিনিয়োগকারীর, বাকি পুরোটাই ঋণ। পিডিবির মাধ্যমে সরকার সুদসহ সেই ঋণ চুক্তি অনুযায়ী শোধ করেছে 3 বছরে। পাশাপাশি ইকুইটি বিনিয়োগের ওপর দেওয়া হয়েছে মুনাফা বা রিটার্ন অন ইকুইটি। এভাবে প্রতি বছর সরকার যে অর্থ পরিশোধ করেছে সেটাই ছিল ক্যাপাসিটি চার্জ। তবে সরকার বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় পরিশোধ করলেও এর মালিকানা ওই কোম্পানির কাছেই থেকে গেছে। অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে ঋণের টাকাও পরিশোধ করা হতো সরকারকে দিয়ে, আর একাধিকবার নবায়ন করা সেই কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ সহ বিদ্যুৎ বিক্রির টাকা গেছে কোম্পানির মালিকের পকেটে। এর মধ্যে অবকাঠামোগত নির্মাণ সামগ্রী আমদানিতে পরিশোধিত অর্থ এবং ব্যাংক দেউলিয়া করে নেওয়া ঋণ ডলার হয়ে পাচার হয়েছে বিদেশেও। 2009 যে শুরু করছিলাম 2,500-3,000 মেগাওয়াট ডেফিসিট, এত বছরের এত উন্নয়নের পরেও কিন্তু 2,500-3,000 মেগাওয়াট ডেফিসিট রয়ে গেছে। পরিকল্পনার ভুল, বাস্তবায়নে ব্যর্থতা এবং দুর্নীতি, অবাধ দুর্নীতির কারণে এটা সৃষ্টি হয়েছে। সরকার যদি সদিচ্ছা থাকে সর্বক্ষেত্রে যে আমাদের জনগণের সমস্যার সৃষ্টি হবে না, আমাদের ভুল নীতির কারণে আমাদের সাধারণ জনগণের উপরে, ভোক্তাদের উপরে চাপ সৃষ্টি হবে না, সেটা যদি করতে পারি আমি মনে করি 2 থেকে 5 বছরের মধ্যে আমরা অনেক সহনশীল হতে পারবো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাতিল করেছে 2010 এর আইন, গঠন করেছে জাতীয় কমিটিও।
ইতিমধ্যে সামিট গ্রুপের 3টি, বেক্সিমকো ও ওরিয়ন গ্রুপের 1টি করে এবং ভারতের আদানির 1টি সহ দেশি বিদেশি অংশীদারিত্বের মালিকানায় মোট 11টি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য নিয়ে কাজ করছে জাতীয় কমিটি, যার মধ্যে আছে তেলভিত্তিক ও সোলার প্রকল্প। এক এক করে এসব প্রকল্পের যথাযথ তদন্ত করে পাচার হওয়া অর্থ ফেরাতে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ ও সংস্কারের পাশাপাশি এনার্জি রেগুলেটরি কমিশনের সক্ষমতা বাড়ালেই বিদ্যুৎ খাতের ক্ষতি পুষিয়ে তোলা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আওতায় যে সমস্ত চুক্তিগুলো করা হয়েছে সব বাতিল করে তাদের সঙ্গে কোনোটা বাজেয়াপ্ত করবে সরকার, তাদের মালিকানা বাজেয়াপ্ত হয়ে গেলে তো তাদের মালিকানা নেই, বাজেয়াপ্ত করবে, আর কোনোটা তাদের সঙ্গে রিনেগোসিয়েশনে যাবে। রিনেগোসিয়েশনে যেতে হলে যেসব ব্যাপারগুলো কাজ করবে, যেখানে যতটুকু প্রতিযোগিতামূলকভাবে বিনিয়োগ হলে যেখানে যতটুকু তাদের কস্ট বা ব্যয় হওয়ার কথা ততটুকু ব্যয় ধরে যত টাকা তারা বেশি নিয়ে গেছে তত টাকা তাদের কাছ থেকে বিদ্যুৎ কেনার মাধ্যমে সমন্বয় হতে থাকবে আর বিদ্যুতের দাম কমে যাবে। এবং পাবলিক প্রকিউরমেন্ট রুল 2008 এটির আলোকে সমস্ত ধরনের আগামী দিনের যত বিদ্যুৎ খাতে চুক্তি হবে সেগুলো করা দরকার, যেটা বলা হয়ে থাকে প্রতিযোগিতামূলক মূল্যে রিভিউ কমিটির মাধ্যমে ওপেন বিডিংয়ে এই ধরনের বিডিংগুলো হলে আপনি অনেক কম মূল্যে বেটার কন্ট্রাক্ট আপনি তখন করতে পারবেন। বিদ্যুৎ জ্বালানি খাতের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের বিগত কয়েক বছরের কার্যক্রম পুনর্মূল্যায়নের পাশাপাশি এ খাতকে প্রতিযোগিতামূলক করতে শক্ত নীতি প্রণয়নের বিকল্প নেই বলে মত সংশ্লিষ্টদের। মাজহার মাহবুব, এখন ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার বিকেলে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাবের হোসেন চৌধুরীকে কোন মামলায় আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এখনও কোনো কিছু জানানো হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের বন ও পরিবেশ মন্ত্রী ছিলেন সাবের হোসেন চৌধুরী। তিনি একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 1996 সালে আওয়ামী লীগ সরকারের নৌ পরিবহন ও পরবর্তীতে এলজিআরডি উপমন্ত্রী হিসেবে ছিলেন সাবের হোসেন চৌধুরী। এছাড়াও সাবের হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতিও ছিলেন। সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে আজ আদালতে তোলা হবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, সাবের হোসেন চৌধুরীকে কি আদালতে তোলা হয়েছে কিনা, আর আপনি কি জানতে পেরেছেন আসলে কোনো মাধ্যমে যে তাকে কোন মামলায় তাকে অ্যারেস্ট দেখানো হয়েছে? খালিব, আজকে আদালতে সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে আনা হবে, তবে কখন নাগাদ তাকে আদালতে আনা হবে সে বিষয়টি এখনো পর্যন্ত জানা যায়নি এবং কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়টিও এখন পর্যন্ত স্পষ্ট করেনি ডিএমপির পক্ষ থেকে। তবে ধারণা করা হচ্ছে দুপুরের পরপর তাকে আদালতে আনা হতে পারে। তবে সকালবেলা আজকে চকবাজার থানায় রাকিব হাওলাদার হত্যা মামলায় আদালতে আনা হয়েছিল সাবেক সংসদ সদস্য হাজি সেলিম, সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে আজকে আদালতে এনে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে কখন নাগাদ আদালতে আনা হবে সে বিষয়টি এখনো পর্যন্ত জানা যায়নি। তবে তার বিরুদ্ধে খিলগা থানায় একটি হত্যা মামলা রয়েছে, পাশাপাশি একাধিক মামলাও কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। অর্থাৎ ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলায় রয়েছে। সে মামলায় কোন মামলা থেকে গ্রেপ্তার দেখানো হয় সে বিষয়টি আমরা আরও পরবর্তী সময়ে আসলে জানতে পারবো। তবে এখন এখানে যারা আদালতের প্রসিকিউশন আছেন তাদেরকে আমরা এখানে দেখছি প্রস্তুতি নিচ্ছেন। তারা এখানে সেনা সদস্যরা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। যেহেতু সাবের হোসেন চৌধুরী একাধিক সময় তিনি মন্ত্রী উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, বিসিবির সভাপতির দায়িত্ব তিনি পালন করেছিলেন এবং আওয়ামী লীগ সরকারের একজন হেভিওয়েট মন্ত্রী ছিলেন তিনি। সেক্ষেত্রে এখানে তাদের নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ তাকে যখন নিয়ে আসা হবে যাতে কোনো রকমের খারাপ ঘটনা বা
কোনো রকমের খারাপ পরিস্থিতি না হয় সেক্ষেত্রে আসলে নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার করা হয়েছে। তবে আমাদেরকে আদালতের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়নি আসলে তাকে কোন মামলায় কতদিনের রিমান্ড চাওয়া হবে কিনা বা তার বিস্তারিত বিষয়টি আমাদেরকে আরও পরবর্তী সময় আসলে জানানো হবে। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে আর কিছুক্ষণ পরেই সিএমএম আদালতে তোলা হবে, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নজিবুর রহমানকে আজ আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে এখনও জানা যায়নি। 2015 সালে এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান নজিবুর রহমান। 2017 সালের 31 ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব করা হয়। 2019 সালের 30 ডিসেম্বর চাকরি থেকে অবসরে যান এ কর্মকর্তা। ভারতে অনুপ্রবেশের সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বিজিবি। রোববার রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে আটক করা হয়েছে। 2008, 2014, 2018 সালের নির্বাচনে টানা 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান খুলনা 5 আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এর আগে তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির সহ তাদের পরিবারের 8 সদস্যের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট রোববার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দিয়েছে। ব্যাংক হিসাব জব্দের তালিকায় থাকা অন্যরা হলেন আহমেদ আকবর সোবহানের 4 ছেলে সাদাত সোবহান, সাফিয়াত সোবহান, সায়েম সোবহান আনভির ও সাফওয়ান সোবহান এবং 3 পুত্রবধূ সোনিয়া ফেরদৌসি সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহান। BFIUর চিঠিতে বলা হয়েছে, উল্লেখিত ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার 30 দিন বন্ধ রাখতে হবে। বৃষ্টিপাত না হওয়ায় ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়া উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এখনও 2 উপজেলার নিম্নাঞ্চলের প্রায় 30,000 পরিবার পানিবন্দী। ফুলপুরে বন্যার পানিতে ডুবে একজন নিহত হয়েছেন। এদিকে নেত্রকোনায় বন্যার পানি কমতে শুরু করলেও ভেঙে গেছে নাটের কোনা বেড়িবাঁধের একাংশ। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ এবং নেত্রকোনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। শুরুতেই হারুন, জানতে চাই ময়মনসিংহের বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা। গালিব, ময়মনসিংহের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু দুর্ভোগ কমেনি। আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে যে বিষয়গুলো জানতে পেরেছি সেটি হচ্ছে, ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার বেশ কিছু ইউনিয়নের পানি নেমে যাওয়ার কারণে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অর্থাৎ এই 2 উপজেলার উজানের যে ইউনিয়নগুলো আছে, বিশেষ করে হালুয়াঘাটের 5টি ইউনিয়ন এবং ধোবাউড়ার 3টি ইউনিয়নের পানি কিন্তু নেমে গেছে। কিন্তু অন্যান্য যে হালুয়াঘাটের আরও প্রায় 7টি ইউনিয়ন রয়েছে, সেই 7টি ইউনিয়ন কিন্তু এখনও বন্যার পানিতে প্লাবিত। অর্থাৎ উজানের যে ইউনিয়নগুলোর পানি নেমে যাওয়ার কারণে ভাটির যে ইউনিয়নগুলো সেগুলোতে কিন্তু ব্যাপক বন্যা দেখা দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন আসলে একেবারেই দুর্বিষহ অবস্থার মধ্যে আছেন, যে বন্যা কবলিত যে ইউনিয়নগুলো রয়েছে সেগুলোর। আমরা এখন আছি হালুয়াঘাটের নড়াইল ইউনিয়নের একটি গ্রামে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পানি আছে। পানির পাশে যে বাড়ি ঘরগুলো রয়েছে সেগুলোতে কিন্তু মানুষজন একেবারেই জলাবদ্ধ অবস্থার মধ্যে রয়েছেন, তারা বের হতে পারছেন না। এবং এই বাড়িঘরগুলোতে বের হওয়ার কিন্তু একটি রাস্তা, সেটি হচ্ছে নৌকা। কিন্তু এই নৌকারও পর্যাপ্ততা নেই, কারণ এই অঞ্চলে কিন্তু সবসময় এরকম বন্যা আসে না, যার কারণে নৌকাও
সেভাবে পাওয়া যায় না, যার কারণে কিন্তু এই এলাকার মানুষজন চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এবং ধোবাউড়া উপজেলারও একই অবস্থা। 3টি ইউনিয়ন, যে উজানের যে 3টি ইউনিয়ন, সেই 3টি ইউনিয়নের পানি কমেছে। দক্ষিণ মাইজপাড়া, গামারিতলা এবং ঘোষগাঁও, এই 3টি ইউনিয়নের পানি কমেছে এবং অন্যান্য আরও 4টি ইউনিয়নে কিন্তু এখনও পানি রয়েছে এবং পানিবন্দী প্রায় 10,000 পরিবার রয়েছে। প্রায় 50,000-এর মতো মানুষ এখনও ধোবাউড়ায় পানিবন্দী অবস্থায় রয়েছে এবং হালুয়াঘাটের যে 7টি ইউনিয়নের এখনও প্রায় 20,000-এর মতো পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে এবং এটি লক্ষাধিক মানুষ রয়েছে কিন্তু যারা এখনও পানিবন্দী মানবেতর জীবনযাপন করছেন। এবং এই যে এলাকাগুলোতে মানুষজন পানিবন্দী অবস্থায় আছেন, সেখানে কিন্তু শুকনো খাবার এবং বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এবং আমরা যে এলাকাটিতে এসেছি, এটি একটি প্রত্যন্ত এলাকা। 3 দিন যাবৎ পানির নিচে এখানে মানুষজন নিমজ্জিত, কিন্তু এখানের মানুষজন খুব কষ্টের মধ্যে আছেন। কোনো সহায়তা, ত্রাণ সহায়তা, সরকারি বেসরকারি কোনো কিছুই কিন্তু এখানে পৌঁছায়নি এবং মানুষজন কিন্তু একেবারেই বাসাবাড়িতে নিজেদের বাড়ি ঘরে আটকা অবস্থায় রয়েছেন। এবং একটু যদি বলে রাখি, ফুলপুরেও কিন্তু 2টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে, সেখানেও বেশ কিছু পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে এবং গতকাল সকালে একজন নিখোঁজ হয় এবং গতকাল রাতে আর লাশ ফায়ার সার্ভিস সদস্যরা সেই বন্যার পানিতে ভেসে যাওয়া একজনের লাশ উদ্ধার করে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতির খবর। এবার একটু নেত্রকোনার খবর জানবো। সেখানে আছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। বাঁধ ভেঙে পানি ঢুকে এখন পর্যন্ত কোন কোন অঞ্চল নতুন করে প্লাবিত হচ্ছে? রাসেল, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, গালিব, আপনি যেমনটি শুনছিলেন, আসলে ময়মনসিংহের মতো নেত্রকোনাও কিন্তু বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলা চলে। গত 24 ঘন্টায় কিন্তু নদীর পানি কিছুটা কমেছে, তবে বাঁধ কিন্তু ভেঙে গেছে। আমরা গতকাল দুপুরে বিকেলে কিন্তু এই বাঁধটি থেকে দাঁড়িয়ে আপনাদেরকে জানাচ্ছিলাম যে আসলে এই যে নাটেরকোনা বেড়িবাঁধ, এই কংস নদীর পানি কিন্তু এই বেড়িবাঁধ ছুঁই ছুঁই অবস্থা করছিল। স্থানীয়রা কিন্তু স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই বাঁধটিকে রক্ষার আপ্রাণ চেষ্টা করছিলেন, তবে শেষ পর্যন্ত কিন্তু সন্ধ্যার পরে কিন্তু এই বাঁধটি ভেঙে যায় এবং আপনি ঠিক হয়তো আমার পেছনে দেখতে পাচ্ছেন আসলে প্রচন্ড গতিতে রাত থেকে কিন্তু পানি ঢুকছে। এর ফলে কিন্তু আশপাশের যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে ধানি জমি এবং নতুন নতুন এলাকায় কিন্তু পানি প্রবেশ করছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত 24 ঘন্টায় সব নদ নদীর পানি কিন্তু কিছুটা কমেছে। শুধুমাত্র উপদাখালী নদীর পানি কিন্তু এখন পর্যন্ত বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও কংস নদীর পানি কিন্তু গত 12 ঘন্টায়, অর্থাৎ গতকাল রাত থেকে আজ সকাল 9টা পর্যন্ত কিন্তু প্রায় 43 সেন্টিমিটার কমে কিন্তু এখন বিপদসীমার 8 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে আরো কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন এই যে বেড়িবাঁধটি যেটি ভেঙে গিয়েছে, এই বেড়িবাঁধটি রক্ষায় বা সংস্কারের জন্য কিন্তু ইতিমধ্যে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু তারা ইতিমধ্যে এই এলাকাটি পরিদর্শন করে গিয়েছেন। তারা কিভাবে এই বেড়িবাঁধটি রক্ষা করা যায় এবং নতুন করে যাতে আর কোথাও না ভাঙে সেই জন্য কিন্তু তারা লক্ষ্য করছেন। এছাড়াও ত্রাণ সামগ্রীর কথা যদি বলি, এখন পর্যন্ত কিন্তু এই অঞ্চলের মানুষ তুলনামূলক শুকনা খাবার ছাড়া কিন্তু তেমন কোনো ত্রাণ সামগ্রী পায়নি। এখানকার যে আনসার একটি ক্যাম্প রয়েছে, সেই আনসার ক্যাম্প থেকে কিন্তু গতকাল দুপুর দিকে আমরা দেখেছি যে তারা রান্না করা খাবার কিন্তু এই এলাকার মানুষের মাঝে সরবরাহ করেছেন। তবে এখন পর্যন্ত বড় কোনো রাজনৈতিক নেতা বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু এখনো এই এলাকাগুলোতে নামেনি, যার ফলে কিন্তু এই এলাকার মানুষের দুর্ভোগ কিন্তু কিছুটাই কমছে না। তবে সর্বোপরি যদি নতুন করে আর বৃষ্টি না হয়, তাহলে এই যে কংস ও সোমেশ্বরী এবং মুদ্রাখালী নদীর পানি রয়েছে, সেই পানি কিন্তু ধীরে ধীরে কমে আসবে। এখন পর্যন্ত যদি বলি, এখন পর্যন্ত জেলার প্রায় চারটি উপজেলা কিন্তু এখন পর্যন্ত বন্যা কবলিত রয়েছে। এর ফলে প্রায় 1 লাখ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। নতুন করে যাতে আর কোনো এলাকা প্লাবিত না হয় সেই জন্য কিন্তু প্রশাসন কাজ করে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। গালিব, ময়মনসিংহ এবং নেত্রকোনার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন 2 সহকর্মী। ব্রহ্মপুত্র নদ থেকে অপরিকল্পিত বালু উত্তোলন ও টানা বর্ষণে জামালপুর শহর রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন। ঝুঁকিতে আছে গুরুত্বপূর্ণ
স্থাপনা এবং যেখানে আসলে অনেক স্থাপনা এখন পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে পুরাতন ব্রহ্মপুত্র নদের ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, শহররক্ষা বাঁধে কত মিটার অংশে ভাঙন দেখা দিয়েছে এবং কি কি গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকিতে আছে? গালিব, জামালপুর শহররক্ষা যে বাঁধটি রয়েছে এটি 5.5 কিলোমিটার, অর্থাৎ শহরের পাথালিয়া থেকে ফেরিঘাট এলাকা পর্যন্ত 5.5 কিলোমিটার বেড়িবাঁধ। এটি 51 কোটি টাকা ব্যয়ে 2013 সালে নির্মাণ করা হয়েছে। এই বেড়িবাঁধটি পুরোটাই শহরকে রক্ষা করছে, অর্থাৎ এদিকে যেগুলো জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, সার্কিট হাউস, এলজিডি, অর্থাৎ যে গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে সেই এলাকাটি কিন্তু এই নদের পার ঘেঁষেই কিন্তু গড়ে উঠেছে। অর্থাৎ এই যে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এটির অন্যতম একটি কারণ হচ্ছে নদী থেকে ব্রহ্মপুত্র নদের থেকে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে কিন্তু এই ভাঙন দেখা দিচ্ছে। পাশাপাশি ভারী বর্ষণও কিন্তু রয়েছে। অর্থাৎ আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এর পিছনেই 15 থেকে 20 মিটার নদীতে ধসে গিয়েছে। অর্থাৎ আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছে ইতিমধ্যে তারা গতকালকে এই ভাঙন কবলিত এলাকাটি তারা পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে সাংবাদিকদের জানিয়েছে তারা খুব দ্রুতই একটি টেন্ডার আহ্বান করে তারা ইমার্জেন্সিতে এই যে ধসে গিয়েছে সিসি ব্লক যে ধসে গিয়েছে সেটি তারা মেরামত করবে। পাশাপাশি একটি বিষয় বলতেই হয়, যেহেতু এটি শহররক্ষা বাঁধ হিসেবে সিসি ব্লক দিয়ে পাইলিং করা হয়েছে 5.5 কিলোমিটার এলাকা, এটি এই মুহূর্তে ভূমিদস্যুদের অর্থাৎ বালু খেকু দস্যুদের অপরিকল্পিত বালু তুলে বিক্রি করার কারণে কিন্তু এখন এই মুহূর্তে হুমকির মুখে পড়ছে। পাশাপাশি এখানে একটি ব্রিজ রয়েছে জামালপুর এবং শেরপুরের যে একেবারে সংযোগস্থল, প্রায় 100 কোটি টাকা পেয়ে 2000 সালে একটি ব্রিজ করা হয়েছে, সেই ব্রিজের নিচ থেকেও কিন্তু বালু উত্তোলন করা হয়েছে। এতে কিন্তু ব্রিজটি এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ হয়েছে। আর যেটি ধসে গিয়েছে সিসি ব্লক, সেটিও কিন্তু ব্রিজের যে প্রথম যে পাইলিং রয়েছে ব্রিজের, সেই পাইলিং এর নিচ থেকে কিন্তু সিসি ব্লক গুলো সরে একবারে বৃষ্টির পানিতে নেমে গিয়েছে। এই মুহূর্তে বলা চলে এটির কারণে কিন্তু অনেকটা ঝুঁকিতে রয়েছে এই এলাকা। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সর্বশেষ গালিব। জামালপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল রানা। বরিশালে ভয়াবহ আকার ধারণ করেছে নদী ভাঙন। ইতিমধ্যে বিলীন হয়েছে রাস্তাঘাট, ফসলি জমি আর বসত বাড়ি। ভিটে হারিয়ে দিশেহারা অনেক পরিবার, যাতে গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ভাঙন রোধে নানা পরিকল্পনা ও কার্যক্রম চলমান রয়েছে বলছে পানি উন্নয়ন বোর্ড। আমিনুল ইসলামের তোলা ছবিতে অমিত হাসানের প্রতিবেদন। বরিশালের বাবুগঞ্জ উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া সন্ধ্যা, সুগন্ধা আর আড়িয়াল খাঁ নদীর ভাঙনে বসতভিটা, ফসলি জমি, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব হচ্ছে নদী তীরবর্তী মানুষ। বিলীন হয়ে যাচ্ছে সংযোগ সড়ক সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। আরজিকালি কাপুর গ্রামের বাসিন্দা হালিমা বেগম নদীতে সবকিছু হারিয়ে 1 বছর ধরে আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে। আয়ের কোনো পথ না থাকায় খেয়ে না খেয়ে চলছে সংসার। তার মতো আরও একজন আলতাফ হোসেন ছোটবেলা থেকেই দেখে আসছেন এই ভাঙাগড়ার খেলা। নিজের ঘরটি আড়িয়াল খাঁ নদী গ্রাস করেছে গত 60 বছরে 6 বার। তবে এবার নদী ভাঙনের কবলে পড়লে বেঁচে থাকার আর কোনো সম্বল থাকবে না বলে জানান তিনি। আমার ঘর 2 বার করে ভাঙ্গে নদীতে চলে গেছে। আর মনে করেন এক ছেলে আছে, এক মেয়ে আছে। মেয়ে 5-এ পড়ে আর ছেলে দৌড়ে মাছ ধরে মানের লাগে। ওই ছেলেই আমার সংসার টানে। আমি ওই মাঝখান থেকে এই পর্যন্ত পড়ছি এই আড়িয়াল খাঁ নদীতে। এই আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনে আমারই বয়সে আমি এই 7 নাম্বার বাড়ি করছি। আড়িয়াল খাঁ, কীর্তনখোলা ও সন্ধ্যা নদীর পাশের 3টি গ্রামের প্রায় 1000 পরিবার এখন ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন। গত 5 বছরে এই নদী গ্রাস করেছে প্রায় 20 থেকে 25 হেক্টর ফসলি জমি। বিলীন হয়েছে প্রায় 200 ঘর। 1971 সাল থেকে এই নদী ভাঙন শুরু হলেও এখন পর্যন্ত কোনো কার্যকরী ও স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান স্থানীয়রা। প্রতি বছর বর্ষা মৌসুমে নদী ভাঙনের তীব্রতা বেড়ে যায় কয়েক গুণ। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। গত 10 বছরে বিলীন হয়ে গেছে এখানকার 2টি বড় বড় গ্রাম। এ অবস্থায় চললে এবং দ্রুত সময়ের মধ্যে নদী ভাঙন রোধ করা না গেলে কয়েক বছরের মধ্যে বিলীন হয়ে যাবে এই গ্রামটিও। সমস্ত জমিগুলো বিলীন হয়ে গেছে এই কান্দির সবাই। এখন এই কান্দির মানুষ কিছু কিছু যাই ওই রাস্তাঘাটে যাইয়া ঘরবাড়ি করিয়ে বসবাস করে। এই নদী ভাঙনের কারণে অনেকেই এই গ্রাম থেকে অন্যত্র চলে গেছে। পাশেই রপিয়াদি গ্রাম ছিল, এটা নদী ভাঙনের কারণে প্রায় বিলুপ্তির পথে। এভাবে যদি নদী ভাঙন হয় তাহলে আমাদের স্কুলটা 2-1 বছরের মধ্যে বিলীন হয়ে যাবে।
অর্থনীতিবিদরা বলছেন নদী ভাঙনের ফলে গ্রামের মানুষ যেমন সর্বশান্ত হয়ে পড়ছে, একইভাবে প্রভাব পড়ছে শিক্ষা ও গ্রামীণ অর্থনীতিতে। আর পরিবেশবিদরা বলছেন দিন দিন গতি প্রবাহ হারিয়ে তীব্রতা বাড়ছে নদী ভাঙনে। মানুষের জীবন এবং জীবিকা একটা সামগ্রিক ভঙ্গুরতার মুখোমুখি হয়ে যায় এবং এই ভঙ্গুরতার নেচারটা এরকম যে প্রথমতই হচ্ছে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়, কৃষিজমি আমরা হারিয়ে ফেলি, ফসল নষ্ট হয়, মানুষের বাস্তুচ্যুত হয়ে যায়, মানুষ একদিকে স্থানান্তর হয়, অন্যদিকে পেশার পরিবর্তন হয়। তো পেশা এবং স্থানান্তর দুটো পরিবর্তনের জীবনের উপর এত নেতিবাচক প্রভাব সৃষ্টি করে যে ওই জীবন থেকে আবার সে ফিরে এসে আবার নতুন করে জীবন শুরু করতে অনেক সংকটের মোকাবেলা করতে হয় তাকে। প্রথম কথা হচ্ছে যে খনন করা, ড্রেজিং করা, এবং এইটাকে হচ্ছে ক্যাপিটাল ড্রেজিং করতে হবে এবং পানিগুলি যেন তাৎক্ষণিক সব জায়গায় ছড়াইয়ে যেতে পারে। পানি যদি যখন যাবে তার ফোর্সটা যদি ঠিকমতো আমি ডাইভার্ট করে দিতে পারি তাহলে কিন্তু এই ভাঙনটা কিছুটা হলেও রিডিউস হবে। নদী ভাঙন রোধে পর্যায়ক্রমে কাজ করবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ীভাবে রোধে প্রতি কিলোমিটার কাজ করতে খরচ হয় প্রায় ৭৫ কোটি টাকা। 5টা প্রকল্প চলমান রয়েছে। সেই 5টা প্রকল্পের আওতায় আমরা মোটামুটি প্রায় 25 কিলোমিটার আমার নদী ভাঙন রোধে ব্লক এবং সিসি ব্লক দ্বারা কাজ চলমান রয়েছে। আর আমাদের যেটা প্রকল্প, যেহেতু অনেক বড় এরিয়া নিয়ে ভাঙন, আমরা একটা স্টাডি প্রকল্প শুরু হয়েছে ইতিমধ্যে। যদি স্টাডি প্রকল্প শেষ হয়, স্টাডি প্রকল্পের যে একটা সুপারিশ, এই সুপারিশের আলোকে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। পানি উন্নয়ন বোর্ড বলছে বরিশাল জেলায় বড় 9টি নদীর প্রায় 108 কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত, যার মধ্যে 25 কিলোমিটারের কাজ চলমান রয়েছে। অমিত হাসান, এখন বরিশাল। চাল সরবরাহ না করায় হবিগঞ্জের 2 চালকল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে খাদ্য অধিদপ্তর। বাতিল করা হচ্ছে মোটা অঙ্কের জামানত। এ নিয়ে আরও জানাতে হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজল সরকার। কাজল, সরকারি চুক্তি না মানায় তাদের বিরুদ্ধে কি কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে? হবিগঞ্জে মূলত এবছর 56 জন চালকল মালিকের সঙ্গে জেলা খাদ্য নিয়ন্ত্রক যে কার্যালয় রয়েছে তাদের চুক্তি হয়েছিল চাল সরবরাহের জন্য। তবে যেহেতু এখন চাল সরবরাহের যে মেয়াদ সেটি শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হওয়ার পরেও অনেকেই তাদের যে চুক্তি অনুযায়ী চাল কিন্তু তারা সরবরাহ করতে পারেনি। এর মধ্যে 2 জন ব্যবসায়ী, একজন হচ্ছেন হবিগঞ্জের খুবই প্রভাবশালী একজন ব্যবসায়ী শঙ্কর পাল এবং আরেকজন মাধবপুর উপজেলার একজন প্রভাবশালী ব্যবসায়ী মুশারফ হোসেন চৌধুরী। তারা 2 জন চাল আসলে ন্যূনতম দিতে পারেন। যেমন সরকারি নিয়ম অনুযায়ী 60%, যেটি এই বছর মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে যারা চুক্তি অনুযায়ী 60%-এর উপরে চাল সরবরাহ করতে পেরেছেন তাদের যে জামানত সেটি হচ্ছে শতাংশ হিসেবে কেটে নেওয়া হবে এবং 60%-এর নিচে যারা আসলে সরবরাহ করেছেন বা করতে পারেননি তাদের জামানত পুরোটাই বাজেয়াপ্ত করা হবে। সেই অনুযায়ী 2 জন যে ব্যবসায়ী শঙ্কর পাল এবং মুশারফ হোসেন তাদের প্রায় 25 লাখ টাকার মতো জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে শঙ্কর পাল প্রায় 12 লাখ টাকার মতো এবং বাকি টাকাটি হচ্ছে মুশারফ হোসেনের যেটা জামানত সেটি। একই সাথে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় থেকে আমাকে যেটি জানানো হয়েছে, যারা আসলে চুক্তিযোগ্য কিছু মিল ছিল কিন্তু এবছর তারা চুক্তি করেননি, আগামী যে মৌসুম যেমন আমন এবং আগামী যে পুরো মৌসুম রয়েছেন সেই মৌসুমে কিন্তু তারা চুক্তিবদ্ধ হতে পারবেন না। তবে যারা এখন জামানত বাজেয়াপ্ত হয়েছে তারা শুধুমাত্র শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অপরাধের শাস্তি হিসেবে তারা মূলত শুধুমাত্র জামানতি বাজেয়াপ্ত হয়েছে, এর বাহিরে আসলে তারা কোনো শাস্তি পাচ্ছেন না। আগামী যে মৌসুম রয়েছে সেই মৌসুমে চাইলে তারা আবারও সেটি চুক্তিবদ্ধ হতে পারবেন খাদ্য মন্ত্রণালয়ের সাথে। অন্যদিকে আরেকটি বিষয় যেটি আসলে মিলাররা যেটি বলছেন, যেমন আমি শঙ্কর পাল যিনি জামানত হারিয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে মূলত এবছর বিদ্যুতের যে লোডশেডিং এর পরিমাণ বেশি থাকার কারণে আসলে তিনি চাল সরবরাহ করতে পারছেন না। গালিব যুক্ত ছিলেন সহকর্মী কাজল সরকার। দুর্গোৎসব ঘিরে নরসিংদীর মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবছর জেলার মণ্ডপ তৈরিতে খরচ হচ্ছে প্রায় 25 কোটি টাকা। এছাড়া মণ্ডপ বানাতে কর্মসংস্থান হয়েছে অন্তত 5,000 মানুষের। রাকিবুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন কাউসার আহমেদ।
হাতুড়ি, তারকাটা আর করাতের শব্দ জানান দিচ্ছে ব্যস্ততার। কদিন বাদেই মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। শেষ সময়ে মণ্ডপ তৈরির ব্যস্ততায় দিনরাত এক করছেন কারিগররা। রায়পুরা, মনোহরদী সহ জেলার ৬ উপজেলায় ৩৩০টি মণ্ডপ তৈরি হচ্ছে। পূজার মণ্ডপ সজ্জায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কারিগররা দৈনিক মজুরি পাচ্ছেন ১,০০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত। এবছর মণ্ডপের কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হওয়ায় এই মুহূর্তে কাজ বেড়েছে কয়েক গুণ। ব্যস্ততা আমাকে কাজটা নিয়ে আর কি, কাজটা কখনো এন্ডওয়ার দিয়ে আপনার যত পারে দেখি পৌঁছাতে পারি। প্রায় ১ মাস কাম করে, ১৫ দিন কাম করে। তো আমরা এই জায়গায় মনে হয় ৪ জন কাজ করতেছি। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিউটি। আমরা হাজিরা ১২০০ টাকা। ৩৫০ হাজিরা হয়েছে। ৩৫০ হাজিরা হইলে মনে করেন ১,০০০ টাকা করলে ৩.৫ লক্ষ টাকা। মানুষের যে কর্মসংস্থানটা আরও একটু বেশি হইতো, তবে অনেকেই নাই, এখন চলে গেছে, অনেকে কারিগরের খুব সংকট। গত বছরের তুলনায় এবছর মণ্ডপ প্রতি বাজেট কমেছে গড়ে ৫%। প্রতিটি মণ্ডপ তৈরিতে ব্যয় হচ্ছে ৫ থেকে ৩০ লাখ টাকা। মণ্ডপ কর্তৃপক্ষের দাবি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের। আমাদের এই মণ্ডপে গতবার যেরকম ছিল এরকম মধ্যে থাকবে, কিন্তু আমরা চাচ্ছি কি সর্বোচ্চ নিরাপত্তা চাচ্ছি আমাদের পূজার জন্য। সব মন্দির তো একরকম না, যেমন সেবা সংঘ ঐতিহ্যবাহী এই সংগঠন, এটা গতবার আমরা পূজা করছি প্রায় ২৫-৩০ লাখ টাকা খরচ আছে। দুর্গা মার কাছে আমরা আশীর্বাদ করি সবাই সম্মিলিতভাবে আমরা জানি সুখে শান্তিতে বসবাস করতে পারি। চলতি বছর দেবী দুর্গা এসেছেন দোলায় চড়ে, ফিরবেন ঘটকে। পূজা চলাকালীন সময় মণ্ডপগুলোতে ৩ স্তরের নিরাপত্তা দেওয়ার পরিকল্পনার কথা জানালেন পুলিশ সুপার। মণ্ডপ এবং পূজার যে বিষয় আছে সেটার জন্য আমাদের কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা ইতিমধ্যেই আমাদের যে জেলা বিশেষ শাখার তরফ থেকে আমরা একটি প্রোগ্রাম হাতে নিয়েছি এবং প্রত্যেকটি পূজা মণ্ডপে আমাদের সিসিটিভি থেকে শুরু করে স্বেচ্ছাসেবক বাহিনী থেকে শুরু করে সেখানে বিভিন্ন ধরনের ৩ স্তরের আমরা নিরাপত্তা ব্যবস্থা আমরা সাজাচ্ছি। জেলার ৩৩০টি পূজা মণ্ডপ ঘিরে এবছর কর্মসংস্থান হয়েছে অন্তত ৫,০০০ মানুষের। এখন নরসিংদী। দেশের বাইরের খবর। গাজা ইসরায়েল যুদ্ধের ১ বছর পূর্ণ হলো আজ। এই ১ বছরে প্রাণ গেছে প্রায় ৪২,০০০ ফিলিস্তিনের। বাস্তুচ্যুত কয়েক লাখ মানুষ। ধ্বংস হয়ে গেছে গাজা উপত্যকার অর্ধেকের বেশি ভবন। ধীরে ধীরে যুদ্ধে জড়িয়েছে ইয়েমেন, লেবানন ও ইরান সহ গোটা মধ্যপ্রাচ্য। বিশ্বজুড়ে আন্দোলন ও বিক্ষোভও দমাতে পারেনি ইসরায়েলি বাহিনীকে। জাতিসংঘ ও বিশ্ব নেতাদের আহ্বানে সাড়া দেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আরও জানাচ্ছেন তানভীর জনি। শেষ করছে এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।